ওকে, সো আমাদের চ্যাপ্টার 2 অর্থাৎ কস্ট আইডেন্টিফিকেশনের যে চ্যাপ্টারটা ছিল সেখানে একটা ম্যাথ কস্ট শিট কিংবা কস্ট শিডিউল, দুইটা একই জিনিস, আলাদা কোনো জিনিস না। যেটাই কস্ট শিডিউল সেটাই কস্ট শিট। সেখানে আমাদের কোশ্চেনটা অনেকটা এরকম দেওয়া থাকবে যে দ্য ফলোইং সিলেক্টেড অ্যাকাউন্ট ব্যালেন্সেস ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31 আর প্রোভাইডেড ফর ফারিয়া কোম্পানি, এরকম টাইপের একটা কোশ্চেন থাকবে, যেখানে আপনার এখানে হ্যাপাজার্ড ওয়েতে অর্থাৎ কোনো সিরিয়াল মেনটেন না করে নাম্বার অফ কস্ট দেওয়া থাকবে। নাম্বার অফ কস্ট বলতে এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, রেন্ট এক্সপেন্স, এভাবে সব ধরনের এক্সপেন্স দেওয়া থাকবে। অ্যান্ড দেন নিচে দেওয়া থাকবে ইনভেন্টরি ব্যালেন্সেস। ইনভেন্টরি ব্যালেন্সেস দেওয়া থাকবে এই কারণে, কারণ আমরা একটা সূত্র দেখছিলাম যে যে কোনো ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই যে কতটুকু পণ্য আমি ব্যবহার করছি অথবা কতটুকু পণ্য আমি বিক্রি করে ফেলছি, সেটা বের করার জন্য আমাদের সূত্র র ম্যাটেরিয়ালস প্লাস ওয়ার্ক ইন প্রোগ্রেস মাইনাস ফিনিশ গুডস। এগেইন আমাদের সূত্র ছিল এটা যে বিগিনিং বিগিনিং র ম্যাটেরিয়ালস কিংবা বিগিনিং ওয়ার্কিং প্রসেস অথবা বিগিনিং ফিনিশ গুডস, যেটা হোক না কেন, বিগিনিং প্লাস পারচেজ আর এডিশন মাইনাস এন্ডিং ইকুয়ালস টু আপনি কতটুকু আসলে উইথড্রল করছেন অথবা ইউজ করছেন অথবা সেল করছেন সেটা বের হয়ে যাবে। ফর এক্সাম্পল, মাসের শুরুতে আমার কাছে টোটাল সাবান ছিল 30টা, এর ভিতরে আমি আবার নতুন করে সাবান নিয়ে আসছি 40টা, টোটাল আমার কাছে সাবান আছে 70টা। এর ভিতরে আমার এন্ডিং এন্ডিং আবার সাবান আমি যখন হিসাব করলাম তখন দেখলাম যে আমার 70টার ভিতরে 20টা সাবান অবশিষ্ট আছে। এর অর্থ বাকি 50টা সাবান আমি বিক্রি করে ফেলছি। তাহলে কোশ্চেনে থাকবে বিল্ড এ শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড এন্ড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। এখানে দুইটা রিকোয়ারমেন্ট, একটা কস্ট অফ গুডস সোল্ড এর একটা কস্ট শিডিউল বা কস্ট শিট তৈরি করতে বলছে, আর একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। আমরা যখন করতে যাব সেটা সেটা করার জন্য আমি যদি সাইড বাই সাইড আপনাদেরকে দেখাই, একটু কেউ কনফার্ম করবেন যে সাইড বাই সাইড দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, সাইড বাই সাইড দেখা যাচ্ছে না। আপনারা এখন কোনটা দেখতে পারতেছেন? কস্ট শিট স্যার। স্যার শিট স্যার। এক্সেল শিট, রাইট? জি স্যার। ওকে, ইন দ্যাট কেস আশা করি কোশ্চেনটা আপনাদের কাছে আসছে, কারণ আপনাদের কাছ থেকেই আমি কোশ্চেনটা পাইছি আর কি। তো আপনাদের যদি সম্ভব হয় তাহলে এই কোশ্চেনটা একটু সবাই ফোনে বের করেন, আমি এখানে মাঝে মাঝে নিয়ে আসবো অবশ্যই দেখানোর জন্য। তো আমাদের এটা ছিল কোশ্চেন, এখন আপনারা যেটা দেখতে পারতেছেন। অ্যান্ড সেখান থেকে যখন আমরা অ্যান্সার করা শুরু করব, প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হলো অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ করে আসছি, আমাদের কোম্পানির নাম, ডেট, অ্যান্ড আমি যেটা করতে চাচ্ছি সেটা। তো কোম্পানির নাম হলো ফারিয়া কোম্পানি, অ্যান্ড আমরা করতেছি শিডিউল অফ কস্ট অফ গুড সোল্ড, অ্যান্ড আমাদের ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31। সো আমাদেরকে শুরুতে আগে এটা করতে হবে, এটাকে লিখে নিতে হবে। এটা যে কোনো ক্ষেত্রে আপনি যে আপনি যে কোনো স্টেটমেন্ট করেন, ইনকাম স্টেটমেন্ট করেন, ব্যালেন্স শিট করেন, কিংবা যেটাই করেন না কেন, সব ক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে করতে হবে, এটা মাথায় রাখবেন। আগে আমরা কোম্পানির নাম লিখবো, দেন আমরা কোন বছরে ডাটা কাজ করতেছি, কোন বছরে কাজ করতেছি, কিংবা কোন মাসে, সেটা আমরা লাস্টে লিখবো। আর মাঝখানে লিখবো আমরা যে কোন স্টেটমেন্ট আমরা করতেছি। এই স্টেটমেন্টের নাম যদি আপনার কোশ্চেনে দেখেন তাহলে লেখা আছে শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড। আমরা সেটাই দিয়ে দেবো, শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড। অ্যান্ড ফর দ্য ইয়ার এন্ডেড এখানে দেখেন কোনো সাল দেওয়া নাই, 2022 না, এখানে দেওয়া নাই, কিন্তু এখানে নিচে দেওয়া আছে 2022। তাহলে আমরা এখানে লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2022। এটা লিখে নিয়ে তারপর আমাদের ম্যাথ শুরু করতে হবে। শুরু করার পরে অ্যাজ ইউজুয়াল আমরা এখন পর্যন্ত যেটা করছিলাম সেটা এখানে হবে। সেটা হবে বলতে এখানে আমরা আবার সেই আগে যেরকম ভাবে পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট লিখতেছিলাম, এখানে আমরা পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট লিখবো এই কলামটাতে। আমাদের এখানে টেবিলটার অর্থ হলো আমাদের টেবিলটা হবে 3 কলামের, পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যামাউন্ট। এন্ড যেহেতু এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং না, এখানে রেফারেন্সের কোনো কলাম লাগবে না। এগেইন, এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ম্যাথ না, সেখানে রেফারেন্সের কোনো কলাম থাকবে না। এটা আপনার নিজস্ব হিসাব রাখার জন্য।
তিনটা কলাম, পার্টিকুলারস, অ্যামাউন্ট। দেন শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড এ কিংবা আপনি কস্ট শিট যেটাই বলেন না কেন, এর টোটাল পার্ট থেকে তিনটা। আমরা যখন চ্যাপ্টারটা গো থ্রু করতেছিলাম, চ্যাপ্টার ভিতরে আমরা দেখছিলাম যে টোটাল পার্ট আছে এখানে তিনটা। একটাতে আমরা হিসাব করি র ম্যাটেরিয়ালস, দ্যাট ইজ ডিরেক্ট ম্যাটেরিয়াল আর কি। একটাতে আমরা হিসাব করি ডিরেক্ট ম্যাটেরিয়ালস, দেন আমরা হিসাব করি ডিরেক্ট লেবার, আর লাস্টে আমরা হিসাব করি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই তিনটা যখন আমরা যোগ করি তখন আমরা পাই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তার সাথে আমরা কি করি, ওয়ার্ক ইন প্রসেস, অর্থাৎ প্রথমে আপনি হিসাব করলেন র ম্যাটেরিয়ালস এর। ওয়ার্ক ইন প্রসেস মানে আপনার যে কাজ চলমান অবস্থায় আছে, তার সাথে আপনি ওয়ার্ক ইন প্রসেস যোগ করেন, বিগিনিংটা এন্ড এন্ডিংটা মাইনাস করেন। সূত্র সব ক্ষেত্রেই সেম, বিগিনিং প্লাস পারচেজ অর অ্যাডিশনস মাইনাস এন্ডিং ইকুয়ালস টু অ্যাকচুয়াল ইউজড। তো আমরা বিগিনিংটা যোগ করি এন্ড এন্ডিংটা মাইনাস করি, করার পরে আলটিমেটলি আমাদের এখানে আসে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। সেখান থেকে আমরা আবার কি করি দেখেন, প্রথমে আমরা র ম্যাটেরিয়ালস এর কাজ করলাম, অর্থাৎ লিখে ফেললাম, দেন আমরা এখানে ওয়ার্ক ইন প্রসেস, আর লাস্টলি আমাদের আরেকটা আকারে থাকে, সেটা হলো ফিনিশ গুডস। আমরা দেখছিলাম ফিনিশ গুডস আমরা বিগিনিংটা যোগ করি এন্ড এন্ডিংটা বিয়োগ করি, আলটিমেটলি আমাদের আসে কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা যদি ম্যাথটা করি, পড়া শুরু করি, তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো এই তিনটা কলাম লেখা, কোন কোম্পানি এন্ড কোন ডেটা। দেন আমরা পার্টিকুলার অ্যামাউন্ট লিখবো, লেখার পরে প্রথম আমাদের কাজ হলো ডিরেক্ট ম্যাটেরিয়ালস, তারপর ডিরেক্ট লেবার, এরপর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো আমাদের এখানে আগে আইডেন্টিফাই করতে হবে কোথায় লেখা আছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। ডিরেক্ট ম্যাটেরিয়ালস বলতে র ম্যাটেরিয়ালস আর কি। তো এখানে যদি আমরা সিরিয়ালি যাই তাহলে দেখবেন যে এই জায়গাটাতে হাইলাইট যদিও বা দেখা যাইতেছে না, এখানে নিচের থেকে এই যে র ম্যাটেরিয়ালস লেখা আছে, বিগিনিং এন্ড এন্ডিং। তো আমাদের ম্যাথের প্রথম কাজটা কি হবে, আমরা এখানে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি বিগিনিং এরটা লিখবো। কত ছিল, 90,000। এখানে কত ছিল, 90,000। এখানে কত ছিল, 30,000। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি হিসাব যখন করতেছি তখন বিগিনিং এ 90,000 ধরবো নাকি 30,000 ধরবো, এটা আমার কাছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন আপনাকে একটা বিষয় বলছিলাম যে গত বছরের যেটা ছিল এন্ডিং, সেটাই কিন্তু এই বছরের বিগিনিং, এটা সবসময় মাথায় রাখতে হবে। গত বছরের যেটা ছিল এন্ডিং সেটা এই বছরের সবসময় বিগিনিং হিসেবে আসবে। ফর এক্সাম্পল, জানুয়ারি মাসের 31 তারিখের এন্ডিং ব্যালেন্স যেটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার ফেব্রুয়ারি মাসের 1 তারিখের বিগিনিং ব্যালেন্স, এটা মাথায় রাখতে হবে। তো সেখানে আমরা বিগিনিং ব্যালেন্স এখানে 30,000 দিলাম, দেওয়ার পরে আমাদের এর সাথে অ্যাড করতে হবে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস। সেই সূত্র আমরা দেখছিলাম যে বিগিনিং প্লাস অ্যাড অর পারচেজ মাইনাস এন্ডিং ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আপনি কতটুকু কনজিউম করছেন অথবা কস্ট অফ গুডস সোল্ড। তো আমরা এখানে কি অ্যাড করব, পারচেজ অফ র ম্যাটেরিয়ালস। এর ভিতরে দেখেন ডেটা দেওয়া আছে পারচেজের, এই যে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস 2,60,000, সেটা আমরা ইনপুট দিছি। দেওয়ার পরে এখানে এক্সট্রা আরেকটা জিনিস আছে দেখেন, ফ্রেইট ইন। ফ্রেইট ইনটা কি, ফ্রেইট ইন হলো আপনি যখন কোনো পণ্য কিনেন, কেনার সময় ওই যে পণ্যটা আপনার কাছে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট অঙ্কের গাড়ি ভাড়া দিতে হয়। গাড়ি ভাড়া বলতে আপনি যদি কোনো ট্রাকের থ্রুতে আনেন ট্রাক, অন্য কোনো শিপের থ্রুতে নিয়ে আসলে শিপ, যেটা হোক না কেন, এই যে আপনি যে ভাড়া দিয়ে নিয়ে আসতেছেন, এটাকে বলা হয় ফ্রেইটিং। অর্থাৎ আপনি যখন কোনো কোনো পণ্য কিনে নিয়ে আসতেছেন তখন সেটাকে আমরা বলি ফ্রেইটিং। ফ্রেইটিং কস্ট অর্থাৎ আপনার পণ্য পরিবহনের ফলে আপনার কাছে পৌঁছানোর যে কস্ট সেটা। অ্যান্ড ফ্রেইট আউট বলতে আমরা বোঝাই যখন আপনি কোনো কোনো পণ্য বিক্রি করতেছেন, তখন আপনি যখন পাঠাইতেছেন বায়ারের কাছে, তখন আপনাকে একটা কস্ট ইনকার করতে হচ্ছে, একটা পরিবহন খরচ ইনকার করতে হচ্ছে, এটাকে আমরা বলি ফ্রেট আউট। ফ্রেট ইন যখন আপনি পণ্য কিনে নিয়ে আসতেছেন সেই কস্টটা, এন্ড ফ্রেট আউট যখন আপনি পণ্য বিক্রি করতেছেন তখন যে কস্টটা ইনকার করতে হচ্ছে পরিবহন বাবদ সেইটা। দেখেন আপনি অ্যাকাউন্টিং এর ভাষায় যখন আমরা কোনো পণ্য বিক্রি করি তখন পণ্যটা আপনার হাতে আসা পর্যন্ত যত কস্ট ইনকার করা হয় পুরোটাই ওই পণ্যের ভিতরে ইনক্লুড করা হয়। ফর এক্সাম্পল, আমরা সাধারণ দৃষ্টিতে বলি কি যে আমি আজকে সকালে বের হয়েছিলাম, বের হয়ে একটা সাবান কিনে নিয়ে আসছি, সাবানের দাম 30 টাকা। অ্যাকাউন্টিং বলবে শুধু 30 টাকা না, আপনি যদি শুধু সাবানটা কেনার জন্য বের হয়ে থাকেন, দেন আপনি যে বের হয়েছিলেন হওয়ার সময় রিক্সা নিয়ে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে গেছেন আর 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছেন, এই 10 10 20 টাকা, অ্যান্ড ওই যে আপনার সাবান 30 টাকা, টোটাল আপনার সাবানের মূল্য 50 টাকা। এখানেও জিনিসটা সেম। এখানে আমরা পারচেজ অফ র মেটেরিয়ালস এর যে কস্টটা, সেখানে আমরা ফ্রেট ইনটা যোগ করব। কারণ কি, 2,60,000 যদি আবার র মেটেরিয়ালস এর প্রাইস, কিন্তু র মেটেরিয়ালস আমার কাছে আসার জন্য যে 3,000 টাকা খরচ হয়েছে, এটাও র মেটেরিয়ালস এর ভিতরেই যাবে। সেখান থেকে
ফ্রেটিন যোগ করলে তাহলে আপনার র মেটেরিয়ালস এর প্রাইস বাড়লো, মানে আপনার যে কস্ট সেটা বাড়লো। এন্ড দুইটা ক্ষেত্রে কস্ট কমবে। আমরা যখন দেখতেছিলাম তখন বারবার বলতেছিলাম সেলস কমিশন পারচেজ ডিসকাউন্টস এগুলা, এই দুইটা আপনার কাছ থেকে বাদ যাবে। কারণ কি, আপনি যখন 2,60,000 থেকে পণ্য কিনছেন তখন আপনাকে তারা কিছু ডিসকাউন্ট প্রোভাইড করছে। কত টাকা ডিসকাউন্ট প্রোভাইড করছে? আমরা যদি এখানে যাই তাহলে দেখেন পার্চেজ ডিসকাউন্ট দেওয়া আছে 12,000 টাকা। এই 12,000 টাকা র মেটেরিয়ালস এর থেকে বাদ যাবে। অ্যান্ড দেন কিছু পণ্য আপনি সমস্যা থাকার জন্য কিংবা অন্য কোনো কারণে ফেরত দিয়ে দিয়েছেন। যে পণ্যটা ফেরত দিয়ে দিয়েছেন সেটার টাকাও তো তারা ব্যাক দিবে। সেটা কতটুকু? পার্চেজ ডিসকাউন্ট ছিল 12,000, অ্যান্ড পার্চেজ রিটার্নস অ্যান্ড অ্যালাউন্সেস 8,000। এইটা আপনার র মেটেরিয়ালস এর সাথে মাইনাস যাবে। তাহলে আমরা কি দেখলাম? পার্চেজ অফ র মেটেরিয়ালস এর সাথে আমরা পণ্য পরিবহনের যে খরচ, আমার কাছে আসার যে খরচ ছিল সেটা যোগ করতেছি, করার পর বিয়োগ করতেছি পার্চেজ ডিসকাউন্টস, অ্যান্ড আরো একটা জিনিস বিয়োগ করতেছি সেটা হলো পার্চেজ রিটার্নস অ্যান্ড অ্যালাউন্সেস। এন্ড আপনাকে এটা মাথায় রাখতে হবে অবশ্যই। কাইন্ড অফ লাইক বলতে পারেন যে মুখস্থ রাখতে হবে যে আমি এই জায়গাটাতে কি করতেছি, এই 4টা কলামে। তারপর প্রথমে বিগিনিং লিখলাম, লেখার পরে এখানে অ্যাড করব পার্চেজ অফ র ম্যাটেরিয়ালস, অ্যাড করব ফ্রেটিং, কারণ এটা পণ্য পরিবহনের খরচের সাথে সংযুক্ত। এন্ড বিয়োগ করব পার্চেজ ডিসকাউন্ট, যেটা আমাকে ডিসকাউন্ট প্রোভাইড করছে। এন্ড আরো বিয়োগ করব কি? পার্চেজ রিটার্নস এন্ড অ্যালাউন্সেস, যেটা আমি ফেরত দিয়ে দিছি। দেওয়ার পর আমাকে আলটিমেটলি র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল চলে আসবে। কিভাবে দেখেন? 2,60,8,363, সেখানে আমি যোগ করতেছি 30, 2,93,000, তার থেকে আমি বিয়োগ করতেছি 20, তাহলে আমার র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল আসতেছে কত? 2,73,000। তার থেকে আমাদের বিয়োগ করতে হবে র মেটেরিয়ালস ইনভেন্টরি ডিসেম্বর 31 এরটা, অর্থাৎ 90,000। এই যে দেখেন এখানে দেওয়া আছে। এখন এই যে 90,000 এটা এখানে দিতে হবে। র মেটেরিয়ালস ইনভেন্টরি আমরা এখানে এটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আলটিমেটলি আমাদের কি আসবে? র মেটেরিয়ালস অ্যাকচুয়ালি কতটুকু ইউজ করা হয়েছে। এই পর্যন্ত সবাই একটু দেখেন কিনা, ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর পোর্শনটা বুঝছেন কিনা। স্যার, একদম ফার্স্টে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি যখন লিখি, আপনি বললেন যে লাস্ট মাসের জন্য যেটা আমাদের অবশিষ্ট ছিল এটাই ফার্স্ট মাসের জন্য, পরের মাসের জন্য ইনভেন্টরিতে যায়। কিন্তু দুইটা তো 22 সাল লেখা ছিল কোশ্চেনে, মানে 22 সালের ডিসেম্বর আবার 22 সালের জানুয়ারি, সো এটা কিভাবে গেল একটু বুঝি নাই। আমরা স্টেটমেন্ট করতেছি 22 সালে, রাইট? জি। 22 সালের, আমরা যখন 22 সালের স্টেটমেন্ট করতেছি, আমরা 22 সালের স্টেটমেন্ট কিভাবে বুঝলাম? এই যেখানে লিখে নিছি 22 সালের স্টেটমেন্ট করতেছি। 22 সালের জি। জানুয়ারি 1 তারিখে যেটা সেটা 22 সালের জন্য বিগিনিং, এন্ড 22 সালের ডিসেম্বর 31 তারিখে যেটা সেটা 22 সালের জন্য এন্ডিং। র ম্যাটেরিয়ালস ইনভেন্টরিতে কি আমরা এন্ডিংটাই সবসময় লিখি? শুরুতে লিখি বিগিনিং এন্ড শেষে লিখি এন্ডিং। বিগিনিং প্লাস পারচেজ মাইনাস এন্ডিং। এখানে এইটা বিগিনিং, এটা বিগিনিং প্লাস বিগিনিং। পারচেজ, এটা পারচেজ, এন্ড এটা এন্ডিং। সূত্রটা হলো বিগিনিং প্লাস পারচেজ মাইনাস এন্ডিং। ওকে স্যার। বাকিরা কি ক্লাসে আছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। স্যার, স্যার অ্যামাউন্ট স্যার দুইটা দুই পাশে স্যার কোনটা কোনখানে লিখবো স্যার এটা বুঝতেছি না। কোশ্চেনে জানুয়ারি মানে অ্যামাউন্ট কত ছিল? 90। তাহলে এটা কি বিগিনিং না এন্ডিং? স্যার বিগিনিং স্যার। তাহলে বিগিনিং আমি 30,000 লিখছি, কেউ তো কিছু বললেন না না। না স্যার, এটা বলি না আমি স্যার, এখানে স্যার দুইটা মানে দুই অ্যামাউন্ট স্যার দুইবার লিখছেন না স্যার, স্যার মানে কোনটার ওইটা মধ্যে নিয়ে কোনটা তো বলবো ওইটা বলছি স্যার। ওইটা নিয়ে তো স্যার হ্যাঁ, আপনি বললাম যে ধরতে এখানে পারছেন, কেন আপনি ধরতে তিরিশ পারছেন, হাজার আপনি ধরতে পারছেন, বাকি আর কেউ বলে নাই, এটা বলতেছি। জানুয়ারি 1 বিগিনিং, জানুয়ারি ডিসেম্বর 31 এন্ডিং। জানুয়ারি 1 তারিখ যে বিগিনিং আর ডিসেম্বর 31 তারিখ যে এন্ডিং অফ দ্য ইয়ার, এই বিষয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে আমাদের সূত্র কি? বিগিনিং, বিগিনিং কত? 90,000, এখানে হবে জি স্যার। 90,000। বিগিনিং প্লাস পারচেজ, প্লাস পারচেজ কত? 2,60,000, এখানে দেওয়া আছে 2,60,000, কিন্তু তার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করি। কি অ্যাডজাস্টমেন্ট করি? পণ্য পরিবহনের যে খরচটা সেটা যোগ করি, অ্যান্ড ডিসকাউন্ট অ্যান্ড রিটার্নস আমরা মাইনাস করি। করার পর আমরা পাই অ্যাভেলেবল ফর সেল। বিগিনিং প্লাস পারচেজ করলে আমরা পাই অ্যাভেলেবল ফর সেল। বইয়ের ভিতরে সূত্রটা আমরা দেখছিলাম, মাইনাস এন্ডিং। এন্ডিং মানে কত? 31 তারিখের র মেটেরিয়ালস কত আছে? 30,000। 30,000। তাহলে এখানে কত হবে? 30,000, জি স্যার, এবার ক্লিয়ার। 30। না, আপনি ধরতে পারছেন, থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি। কিন্তু বাকিরা তো মনে হচ্ছে না ক্লাসে আছে।
অথবা বুঝতেছেন না? কিছু একটা তো অবশ্যই না স্যার, বুঝতে খেয়াল পারছি। করেন। আবার আমরা বইয়ের ভিতরে যেটা দেখছিলাম, বিগিনিং প্লাস পারচেজ অর এডিশন মাইনাস এন্ডিং ইকুয়ালস টু কস্ট অফ গুডস সোল্ড, অথবা আপনি কতটুকু সেল করছেন সেইটা। বিগিনিং ছিল 90,000, বিগিনিং 90,000 প্লাস পারচেজ। এখানে দেখেন পারচেজ দেওয়া আছে কত, এই যে 2,60,000। সেখানে আমরা কি অ্যাডজাস্টমেন্ট করব? যোগ করব ফ্রেট ইন 3,000 আর বিয়োগ করব কি পারচেজ ডিসকাউন্ট 12,000 আর পারচেজ রিটার্নস 8,000। তাহলে আমি পাবো কি অ্যাভেলেবল ফর সেল 90,000 এর সাথে আমরা যদি এই চারটা অ্যাডজাস্টমেন্ট করি, দেন পাবো অ্যাভেলেবল ফর সেল 2,73,000 মাইনাস এন্ডিং। এন্ডিং কত? ডিসেম্বর 31-30। তাহলে আলটিমেটলি এখানে কত আসবে? 2,73,000 মাইনাস 30,000 কত আসে? 2,43,000। 43,000। 2,43,000। তাহলে আমরা একটা পার্ট পাইলাম, সেটা হলো কি র ম্যাটেরিয়ালস বা ডিরেক্ট ম্যাটেরিয়ালের পোর্শনটা আমরা পেয়ে গেলাম। এই পর্যন্ত ছিল ডিরেক্ট ম্যাটেরিয়ালের পোর্শন। দেন স্যার আমরা জানি, স্যার বলেন। স্যার এখানে -30,000 যে আছে, এই মাইনাসটা কি হচ্ছে গিয়া ওই সূত্রের মাইনাস? হ্যাঁ, এটা সূত্রের মাইনাস। মাইনাস এন্ডিং না, এটা হলো মাইনাস করছি আমরা এন্ডিং। বিগিনিং প্লাস পারচেজ ইকুয়ালস টু অ্যাভেলেবল মাইনাস এন্ডিং। তাহলে আমরা পাবো র ম্যাটেরিয়ালস কতটুকু আসলে ব্যবহার করা হয়েছে। দেন আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস গেল, তারপর আমাদের নেক্সট পোর্শনটা হলো ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবারের কস্টটা সাধারণত আলাদা আলাদা ভাবে দেওয়া থাকে না, ডিরেক্টলি দেওয়া থাকে। যেমন ধরেন আপনার এখানে ডিরেক্ট লেবার ডিরেক্টলি দেওয়া আছে 8,40,000। এটা আমরা জাস্ট কি করবো, ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর পর এটা ডিরেক্টলি বসাই দিব। ডিরেক্ট লেবার 8,40,000, ডিরেক্ট ম্যাটেরিয়ালস বা র ম্যাটেরিয়ালস 2,43,000, ডিরেক্ট লেবার 8,40,000। ম্যানুফ্যাকচারিং কস্টের ভিতরে তিনটা জিনিস থাকে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, দুইটা শেষ। আরেকটা কি? ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন আমাদের বুঝতে হবে যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোনগুলা। এখানে যে টাইপের কস্ট গুলো আছে আপনাকে খেয়াল করতে হবে কোন কোনগুলা আমাদের জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যদি খেয়াল করেন, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমরা বলছিলাম পণ্য তৈরি হওয়ার পরে ফাইনাল প্রোডাক্ট, সেলেবল প্রোডাক্ট সেল হওয়ার আগ পর্যন্ত যে কস্ট হয় সেটা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। সেলিং কস্ট, অ্যাডভার্টাইজিং কস্ট কি কস্ট? সেলিং কস্ট। মার্কেটিং এক্সপেন্স, সেলিং কস্ট। মানে এগুলো কোনো কিছু কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট না। যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট না সেটা আপনি এখানে কনসিডার করবেন না। ম্যানুফ্যাকচারিং কস্ট কোনটা? ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ইন্স্যুরেন্স, এটা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং কস্ট। ইকুইপমেন্ট। ডেপ্রিসিয়েশন, সেলস ইকুইপমেন্ট, এটা আপনার জন্য কি? ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে আপনি ইন্স্যুরেন্স দিবেন, ডেপ্রিসিয়েশন দিবেন। আর কি আসবে? ইউটিলিটিস, ইউটিলিটিস এক্সপেন্স। এখানে দেখেন বলাই আছে 40% ফ্যাক্টরি, অর্থাৎ ইউটিলিটিস এর 40% আপনি ফ্যাক্টরিতে ব্যবহার করতেছেন আর বাকি 60% অফিসে। তাহলে ইউটিলিটিস টোটাল 52,000, তার ভিতরে 40% অর্থাৎ 4 × 5 = 20, 4 × 2 = 8। এই যে এই অ্যামাউন্টটা 20,800, এই অ্যামাউন্টটা আপনি কিসে দিবেন? ম্যানুফ্যাকচারিং কস্টে। কারণ কি? এটা বলেই দিয়েছে 40% হলো ফ্যাক্টরি, অর্থাৎ 40% আপনি ম্যানুফ্যাকচারিং এর কাজে ব্যবহার করতেছেন। আপনার ফ্যাক্টরিতে 40% ইউটিলিটিস ব্যবহার করেন টোটাল ইউটিলিটিসের। তাহলে 52,000 ইন্টু 40% অর্থাৎ 20,800, এটা আপনার জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট। দেন মেইনটেনেন্স কস্ট, মেইনটেনেন্স ফ্যাক্টরি 74,000, এটা আপনার জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট। বাকি অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিস, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ডেপ্রিসিয়েশন এখানে যোগ হবে। ডেপ্রিসিয়েশনটা আপনার জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট। সেলস রিটার্ন আমরা অলরেডি দিয়ে ফেলছি, পার্সেল রিটার্ন দিয়ে ফেলছি, সেলস কমিশন, সেলিং কস্ট। তার মানে আমরা বুঝতে পারলাম কি এই দুইটা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, সেলিং কস্ট। ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন আপনার জন্য কি? ম্যানুফ্যাকচারিং কস্ট বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ইউটিলিটিস এর 40% আপনার জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড। মেইনটেনেন্স ফ্যাক্টরি আপনার জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই সবগুলা ম্যানুফ্যাকচারিং ওভারহেড যখন আপনি একসাথে যোগ করবেন, যোগ করার পরে দেন আপনার আসবে কি টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই যে এই পোর্শনটা, এটা হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এন্ড নরমালি ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ভিতরে এই পাঁচটা জিনিসই থাকে। সাপ্লাইজ থাকে ফ্যাক্টরির কিছু অংশ, ডেপ্রিসিয়েশন, মেইনটেনেন্স, ইউটিলিটিস এন্ড ইন্স্যুরেন্স, এইগুলা। সেলিং কস্ট, মার্কেটিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এগুলো কোনোটাই কিন্তু আপনার জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড না। এগেইন এগুলো সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, কারণ এগুলো আপনার ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে এই কস্টগুলো আপনি ইনকার করেন। সেগুলাকে আইদার মার্কেটিং করার জন্য অথবা মেনটেন করার জন্য অথবা অন্য যে কোনো কারণে অথবা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আপনি ব্যবহার করেন। আপনার জন্য এই পাঁচটা কস্ট হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো এই পাঁচটা মানে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়ালস 2,43,000, ডিরেক্ট লেবার 8,40,000, আর এগুলো সব হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আপনি যদি যখন পুরোটা যোগ করেন এখানে, তাহলে আপনি আলটিমেটলি কি পাবেন? আপনি পাবেন
স্যার আপনার ভয়েস আসতেছে না। স্যার আপনার মাইক হ্যাঁ, মিউট ভয়েস হয়ে আসতেছে গেছে। না। এই যে অ্যামাউন্টটা, এইটা আপনার জন্য কি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। কিভাবে? এগেইন, ম্যানুফ্যাকচারিং কস্টে তিনটা পার্ট থাকে: ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ডিরেক্ট ম্যাটেরিয়ালস আমরা এখানে বিগিনিং প্লাস পারচেজ মাইনাস এন্ডিং করার পর আমরা পাইলাম ডিরেক্ট ম্যাটেরিয়ালস, দেন আমরা ডিরেক্ট লেবার ডিরেক্টলি আসলে বসালাম এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের পার্টগুলো বসাইলাম। দেন এই 13,01,800 এটা আপনার জন্য টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু কস্ট অফ গুডস সোল্ড না, এটা আপনাদের এমসিকিউতে ছিল। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এগেইন আপনার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আপনি যে কস্ট ইনকার করছেন সেইটা এই পার্টিকুলার টাইম পিরিয়ডে, এই 1 বছরে আপনি ম্যানুফ্যাকচারিং বাবদ এই টাকা খরচ করছেন, কিন্তু আপনি যে টাকা খরচ করছেন সব টাকাই কিন্তু আপনার পণ্য বিক্রি হয় নাই। সো আপনার পুরোটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড না। কস্ট অফ গুডস সোল্ড করার জন্য বের করার জন্য কি করতে হবে? আমাদের এই ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আবার সেম সূত্র ব্যবহার করতে হবে, করে দুইটা জিনিস অ্যাডজাস্ট করতে হবে। সেম সূত্র বলতে এইটা অলরেডি তো আছে, এর সাথে আমরা কি করব? বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস অ্যাড করব, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস করব। বিগিনিং ফিনিশ গুডস অ্যাড করব, এন্ডিং ফিনিশ গুডস মাইনাস করব। এখন আমরা দেখি বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস কত ছিল? 40,000। এই 40,000 আমরা কি করছি? অ্যাড করছি, অর্থাৎ যোগ করছি। এন্ডিং এন্ডিং কত ছিল ওয়ার্ক ইন প্রসেস? 30,000। এই 30,000 আমরা কি করতেছি? বিয়োগ করতেছি। তাহলে দেখেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে যখন আমি বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস 40,000 যোগ করতেছি এন্ড এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস 30,000 বিয়োগ করতেছি, তখন আমি পাইতেছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। শুরুতে ছিল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটা আমরা পাইলাম ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করে। দেন আমরা তার সাথে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস 40 এন্ড এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস 30, এই 40 মাইনাস 30 10,000 অ্যাডজাস্ট করলাম। দেন আমরা কি পাইতেছি এখানে? তখন আমরা পাইতেছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এটা আপনার জন্য কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এন্ড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এর সাথে আপনাকে আরো তিনটা জিনিস অ্যাডজাস্ট করতে হয়। সেই তিনটা জিনিস কি? সরি, দুইটা জিনিস অ্যাডজাস্ট করতে হয়। যে দুইটা জিনিসই আমার হিসাবে শুধু বাকি আছে, এই দুইটা ফিনিশ গুডস। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আমি পাইলাম ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওয়ার্ক ইন প্রসেস যোগ করে এন্ড ওয়ার্ক ইন বিগিনিং ওয়ার্ক প্রসেস যোগ করে এন্ড এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস করে। এইটার সাথে যখন আমি বিগিনিং ফিনিশ গুডস 35,000 যোগ করব এন্ড এন্ডিং ফিনিশ গুডস 25,000 বিয়োগ করব, তখন আমি আলটিমেটলি পাবো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে 13,11,000 এর সাথে 35 যোগ করব এন্ড 25 মাইনাস করব, আলটিমেটলি আমার যোগ হবে কত? 10,000। 10,000 যখন যোগ হবে, দেন এইটা আপনার জন্য হবে আলটিমেটলি যেটা বের করতে বলছে কস্ট অফ গুডস সোল্ড। এই যদি আমরা খেয়াল করি আবার, তাহলে আমাদের প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আমরা বিগিনিং প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইকুয়ালস টু আমরা কোটা যতটুকু ইউজ করছি সেইটা, বিগিনিং প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইকুয়ালস টু কতটুকু আমরা ব্যবহার করছি। ডিরেক্ট লেবার ডিরেক্টলি দেওয়া ছিল, এর সাথে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো যোগ করছি, করার পর পাইছি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। সেটার সাথে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করছি এন্ড এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস করছি। বিগিনিং এন্ডিং 40-30, তাহলে আমরা পাচ্ছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তার সাথে আমরা ফিনিশ গুডস এর 35 যোগ করতেছি এন্ড বিয়োগ করতেছি কত? এন্ডিং 25। আলটিমেটলি আমরা পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড। এইটা ছিল আমার কি প্রথম রিকোয়ারমেন্ট, যে বিল্ড এ শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড। এন্ড আরেকটা রিকোয়ারমেন্ট কি ছিল? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট আমরা এর আগে অলরেডি করে আসছি, এখানে একই ইনকাম স্টেটমেন্ট, পার্থক্য কি? এখানে আমরা একটু কম্প্রিহেন্সিভ ওয়েতে করি। কম্প্রিহেন্সিভ ওয়েতে বলতে আমরা এখানে পুরো ক্যালকুলেশনটা একবার ডিটেইলসে শো করি। সেটা কিভাবে করা হয় দেখেন, ইনকাম স্টেটমেন্টের শুরুটা হবে সেলস দিয়ে। টু বি নোটেড, এই 3 লাইন এখানেও কিন্তু আবার লিখতে হবে। আপনি যখনই নতুন কোনো স্টেটমেন্ট পড়বেন তখনই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কি, যে যখনই আমি নতুন কোনো কিছু করতেছি আমাকে এই জিনিসটা কোন কোম্পানির কি কি করতেছেন আপনি সেটা অবশ্যই মেনশন করে দিতে হবে। সো ইনকাম স্টেটমেন্টে এভাবে মেনশন করে দিতে হবে। ইনকাম স্টেটমেন্টের শুরুটা হবে সেলস দিয়ে। সেলস কোথায় আছে? এই যে দেখেন এখানে লেখা আছে সেলস 30 লাখ। ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট হলো সেলস এর থেকে যখন আপনি, অর্থাৎ আপনি 100 টাকা সেল করছেন এন্ড এই জিনিসটা প্রডিউস করতে আপনাকে খরচ হয়েছিল 90 টাকা, দেন আপনার 100 মাইনাস 90 যে 10 টাকা সেটা আপনার জন্য প্রফিট। আমরা শুরু থেকে যেটা দেখে আসতেছি।
তো আপনি সেল করছেন কত টাকার? 30 লাখ টাকার। সেলস আসবে সবার আগে। সেলস এর থেকে মাইনাস যাবে দুইটা জিনিস। কোন দুইটা জিনিস মাইনাস যাবে দেখেন। আপনি যে সেল করছেন করার সময় কিছু ডিসকাউন্ট দিচ্ছেন 18,000 টাকা। এটা তো আসলে আপনি যদিও বা সেল করছেন 30 লাখ, কিন্তু এটা মাইনাস করতে হবে, কারণ এটা তো আপনি ডিসকাউন্ট যেহেতু দিয়ে দিচ্ছেন, এই টাকাটা তো আপনি পান নাই। এন্ড আরেকটা কি, আপনি কিছু সেল রিটার্নও করছেন, রিটার্ন করছে আপনাকে। অর্থাৎ আপনি সেল করছেন 30 লাখ, কিন্তু এর ভিতরে আপনি ডিসকাউন্ট দিয়েছেন 18,000, এন্ড আপনার কাছে ব্যাক চলে আসছে অলরেডি 15,000 টাকার মালামাল। এই দুটা জিনিস আপনাকে কি করতে হবে? সেলস এর থেকে মাইনাস করতে হবে। করলে আপনি অ্যাকচুয়াল যে নেট সেলসটা সেটা পাবেন। সেটা কত? 29,67,000। অ্যাকচুয়াল যে নেট সেলস সেইটা। সেখান থেকে আমরা বিয়োগ করব লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কত ছিল? 13,21,000। নেট সেলস থেকে যখন আমরা বিয়োগ করব, নেট সেলস থেকে যখন আমরা কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করব, তখন আমরা আলটিমেটলি এখানে কি পাবো? প্রফিট। 100 টাকার থেকে যখন আমরা বিয়োগ করতেছি 90 টাকা, তখন 10 টাকা আমাদের জন্য প্রফিট। কি ব্যাপার, ক্যালকুলেশনটা মনে হচ্ছে কোনো কারণে ভুল। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। তো আমরা কি করলাম? সেলস, সেলস মাইনাস, এইটা হলো সেলস 100 টাকা, মাইনাস সেল আপনার যে খরচ হয়েছে সেটা, ইকুয়ালস টু নেট প্রফিট। মাঝখানে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা হলো কি, আপনি আপনার সেলস করার পর আপনি তাদেরকে যে ডিসকাউন্টটা দিচ্ছেন সেটা বিয়োগ করতে হবে, এন্ড আপনার কাছে যে রিটার্ন চলে আসছে সেটা বিয়োগ করতে হবে। একটা হলো সেলস, একটা হলো আপনার জন্য সেলস ডিসকাউন্ট, এন্ড আরেকটা হলো সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস। এই 18,000 বিয়োগ করলে আপনি পাচ্ছেন কি? নেট সেলস। এই যে নেট সেলস 29,67,000। এখান থেকে আমরা বিয়োগ করব কি, এই যে আগের বার বের করলাম কস্ট অফ গুডস সোল্ড 13,21,000। এটা বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? গ্রস প্রফিট বা ইনকাম 16,45,200। এটা আমাদের জন্য গ্রস প্রফিট। আমাদের ইনকাম স্টেটমেন্ট কিন্তু এখনো শেষ হয় নাই। গ্রস প্রফিটটা কিভাবে আমরা পাই? শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করে। কিন্তু এছাড়াও আমাদের আরো কিছু কস্ট আছে যেটা আমাদেরকে ইনকার করতে হয়। সেগুলো হলো কি, আদার অপারেটিং এক্সপেন্সেস। আদার অপারেটিং এক্সপেন্সেস এর ভিতরে কি যাবে? আমরা এখন পর্যন্ত যা যা কনসিডার করি নাই সবকিছুই যাবে। ফর এক্সাম্পল, আপনার যে সেলিং এক্সপেন্স অর্থাৎ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 15,000, সেটা যাবে। দেন আপনার আরেকটা সেলিং এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স 2,000, সেটা বিয়োগ করতে হবে। দেন আপনার কি করতে হবে? ডেপ্রিসিয়েশন সেলস ইকুইপমেন্ট, এটা কিন্তু আপনার জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড না, এটা কিন্তু আপনার জন্য সেলিং কস্ট। এগেইন, সেলস ইকুইপমেন্ট আর ডেপ্রিসিয়েশন কিন্তু আপনার জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট না, আপনার জন্য সেলিং কস্ট এটা, কারণ এটা সেলস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন। সো আমাকে সেলস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। দেন রেন্টের কিন্তু বলা আছে যে 60% অ্যাডমিনিস্ট্রেটিভ। অর্থাৎ 60% যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ, আপনি শুধুমাত্র 60%ই অ্যাডজাস্ট করবেন। এখানে প্রথমে লিখবেন 60%, তারপরে লিখবেন 40%, আলাদা আলাদা ভাবে দেখাই দিতে হবে। টোটাল কিন্তু আপনি 90,000ই লিখতেছেন এখানে, যে 90,000, এই 90,000 পুরোটাই লিখবেন, কিন্তু প্রথমে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে দেখাবেন, and তারপরে সেলিং হিসেবে দেখাবেন, কারণ একটা সেলিং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ। 60% অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড 40% সেলিং। দেন ইউটিলিটিজ এর 40% আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দিয়ে আসছিলাম। বাকি যে 60% অফ 52,000, এটা আপনার জন্য কি এখন আসবে কি হিসেবে? অ্যাডমিনিস্ট্রেটিভ কিংবা সেলিং এক্সপেন্স হিসেবে, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে সেটা। দেন সেলস কমিশন কিন্তু আমরা এখান থেকে মাইনাস করি নাই, আমরা কিন্তু সেলস ডিসকাউন্ট এন্ড রিটার্নস এন্ড অ্যালাউন্সেস মাইনাস করছি। মাথায় রাখবেন, আপনি সেল করছিলেন যে পণ্য, সেই পণ্যের সেল করতে গিয়ে আপনি তাদেরকে যে ডিসকাউন্ট দিচ্ছেন সেইটা, এন্ড যে পণ্য আপনার কাছে ব্যাগ আছে সেইটা আপনি বিয়োগ করতেছেন। সেলস কমিশন কিন্তু এর সাথে কানেক্টেড না। সেলস কমিশন যেটা আপনি আপনার সেলিং রিপ্রেজেন্টেটিভ এসআর দের যে কমিশনটা আপনি দেন সেইটা, এটা কিন্তু প্রোডাক্টের সাথে সম্পর্কিত না। এটা হলো কি, আপনি তাদেরকে যে স্যালারি দিচ্ছেন কিংবা ইনসেন্টিভ দিচ্ছেন সেইটা, এটা আপনার জন্য সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কর, আপনার জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট না। সেলস কমিশনস মাইনাস করতে হবে 25,000। দেন ফ্রেট আউট, আপনি যে পণ্যগুলো বিক্রি করছেন অর্থাৎ সেল করছেন, সেটা পৌঁছানোর জন্য যে খরচটা হয়েছে ফ্রেট আউট, সেটা বিয়োগ যাবে। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ, এটা বিয়োগ যাবে 85,000।
And lastly, depreciation of office equipment. Depreciation of office equipment 10,000। Again, depreciation of factory equipment কিন্তু সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট না, এটা এখানে আসবে না। এখানে শুধুমাত্র সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আসবে। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ভিতরে কি আছে? ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট 10,000। ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি ইকুইপমেন্ট 1,10,000 এখানে আসবে না। যখন আপনি এই পুরাটা টোটাল অপারেটিং এক্সপেন্স 3,12,000, যখন 16 লাখ গ্রস প্রফিট থেকে আপনি টোটালে অপারেটিং এক্সপেন্সটা বিয়োগ করবেন, তখন আলটিমেটলি আপনি পাবেন আপনার নেট ইনকাম, যেটা কত আসবে? এই 13,32,500, এটা আপনার জন্য নেট অপারেটিং ইনকাম। তাহলে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট কি? দেখে উল্টাপাল্টা লাগতে পারে, দেখে উল্টাপাল্টা লাগাটাই খুব স্বাভাবিক, কারণ এখানে অনেক কম্প্রিহেন্সিভ আকারে বড় আকারে দেখাইছে। কিন্তু আমরা যে শুরু থেকে যেটা করে আসতেছিলাম, যে 100 টাকা আমরা একটা পণ্য বিক্রি করছি আমি, যেটা বানাইতে আমার লাগছে 90 টাকা, so আমার জন্য প্রফিট হলো 10 টাকা। সেম ফরম্যাটটা এখানে কম্প্রিহেন্সিভ ওয়েতে শো করা হয়েছে। কিভাবে? প্রথমে আমার সেলস কত টাকা? সেলস এখানে দেখেন দেওয়া আছে 30 লাখ টাকা। 30 লাখ টাকা সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড, মানে যে আমার যে পণ্য তৈরি করতে যে খরচ হয়েছে, ইকুয়ালস টু গ্রস প্রফিট। সেখান থেকে অপারেটিং এক্সপেন্স যখন আমরা বিয়োগ করতেছি, তখন আমরা আলটিমেটলি পাচ্ছি নেট ইনকাম। মাঝখানে আমাদের কি অ্যাডজাস্টমেন্ট? সেলস থেকে আমরা যে সেল করার সময় যে ডিসকাউন্টটা কাস্টমারদের দিছি সেটা বিয়োগ করব, দেন কাস্টমাররা যে পণ্যগুলো আমাদের কাছে রিটার্ন করছে সেটা বিয়োগ করব। একটা হলো আমার জন্য কি সেলস রিটার্ন অ্যালাউন্সেস, এন্ড আরেকটা আমার জন্য কি সেলস ডিসকাউন্ট। এই 18,000 সেলস ডিসকাউন্টস এন্ড সেলস অ্যালাউন্সেস 15,000, এই দুটো আমরা বিয়োগ করব। করলে আমরা পাবো নেট সেলস, মানে অ্যাকচুয়ালি আপনি কত টাকা সেল করতে পারছেন, কারণ এটা তো আসলে আপনাকে, এই টাকাটা তো আপনি আসলে পান নাই, এই টাকাটা তো আসলে কাস্টমারদের আইদার দিয়ে দিতে হয়েছে অথবা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে আপনার নেট সেলস 29,67,000। সেখান থেকে আমরা আগের বার যে বের করলাম কস্ট অফ গুডস সোল্ড, সেটা বিয়োগ করলে পাবো গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আমরা কি বিয়োগ করবো? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স এর ভিতরে কি কি যাবে? এখানে যা যা যাবে না, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ওভারহেডে যা যা যাবে না সবকিছুই। ম্যানুফ্যাকচারিং ওভারহেডে কোনগুলো ছিল? যেগুলো আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট। ফর এক্সাম্পল, আপনি ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি যে ইকুইপমেন্টের ইন্স্যুরেন্স, সেটা আপনার জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট, কারণ ওইটা ফ্যাক্টরিতে ব্যবহৃত হচ্ছে। ইউটিলিটিজ এর 40% ফ্যাক্টরিতে ব্যবহৃত হচ্ছে, সাপ্লাইজ ফ্যাক্টরিতে ব্যবহার হচ্ছে, স্যার ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি পার্টটা ম্যানুফ্যাকচারিং কস্ট, এন্ড মেইনটেনেন্স ফ্যাক্টরি পার্টটা ম্যানুফ্যাকচারিং কস্ট। বলেন। স্যার এখানে ফ্যাক্টরি ইকুইপমেন্ট তো ছিল 1,10,000 টাকার। ফ্যাক্টরি ইকুইপমেন্ট 1,10,000 ছিল। জি স্যার। ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ও হ্যাঁ 1,10,000 ছিল, সরি ভুল হয়ে গেছে, 1,10,000 তো দিছি। আচ্ছা, সরি স্যার, দেখিনি। স্যার স্যার এখানে পার্সেস রিটার্ন এন্ড অ্যালাউন্স যেটা আছে এটা বিয়োগ হবে না? এটা রিটার্ন। পারচেজ পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্সেস, কোনটার কথা বলতেছেন? স্যার স্যার, ওই যে সেলস রিপোর্টটা স্যার। হ্যাঁ, এটা কোথা থেকে বিয়োগ করতে বলতেছেন? স্যার সেলস এর থেকে, মানে আমরা যে টোটাল সেলস করছি এখান থেকে বিয়োগ হবে না? আচ্ছা, পারচেজ রিটার্নস এন্ড অ্যালাউন্সেস। পারচেজ রিটার্নস মানে বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে বলেন তো, একটু বোঝার চেষ্টা করি আমরা। স্যার এটা আমরা যে, যেটা আর কি সেলস করার পর যেটা আবার রিটার্ন করে আর কি, এটা না? সেলস করার পর যেটা কাস্টমার রিটার্ন করি সেটা তো আমরা সেলস রিটার্নস এ লিখতেছি। পার্সেস রিটার্ন বলতে এটা কোনটা, মানে আমরা যেটা ম্যাটেরিয়ালস কিনি পারচেজ সেই রিটার্ন বলতে এটা। আমি কারো কাছ থেকে কিনছি, আমি কারো কাছ থেকে কিনছিলাম, ঠিক আছে, ধরেন আপনি পারচেজ করছেন, ঠিক আছে, করার পরে আপনি এটা রিটার্ন করে দিছেন। মানে ফ্যাক্টরিতে ম্যাটেরিয়ালস হিসেবে যেটা আর কি কিনা হয় আর কি, হ্যাঁ, ওইটা ফ্যাক্টরিতে ম্যাটেরিয়াল হিসেবে আপনি যে ফ্যাক্টরি পারচেজ রিটার্ন করছিলেন, মানে পারচেজ আপনি কিনছিলেন সেটা রিটার্ন করছেন। আচ্ছা স্যার, বুঝতে পারছি। তাহলে এখন কি মনে হয় এটা কোথা থেকে মাইনাস হবে? এটা টোটাল ম্যাটেরিয়ালস থেকে মাইনাস। বাকিরা কি বলেন, এটা কি টোটাল ম্যাটেরিয়ালস থেকে মাইনাস করা উচিত? না স্যার।
আমরা সেলস রিটার্ন মাইনাস করতেছি, যেটা হলো আমাকে ব্যাক দিয়ে গেছে। তা আমি যেটা ব্যাক দিয়ে দিচ্ছি সেটাকে বিয়োগ করা উচিত না? তো স্যার আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল থেকেই মানে বিয়োগ করতাম কস্ট অফ গুডস সোল্ডের। আমরা বিয়োগ করে আসছি কিনা দেখেন। জি স্যার, ডিরেক্ট ম্যাটেরিয়ালস থেকে বিয়োগ হয়েছে। দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, কেউ গোলাই ফেলবেন না। পারচেজ রিটার্ন মানে আপনি পারচেজ করছেন সেটা রিটার্ন দিয়ে দিচ্ছেন। সো আপনি যে জিনিসপত্রগুলো কিনতেছিলেন, আপনি যে র ম্যাটেরিয়ালস কিনছিলেন সেখান থেকে মাইনাস হবে পারচেজ রিটার্ন। অ্যান্ড ইনকাম স্টেটমেন্টে যেটা, এটা কিন্তু পারচেজ রিটার্ন না, এটা কিন্তু সেলস রিটার্ন। অর্থাৎ আপনি সেল করছিলেন, সেখান থেকে রিটার্ন আসছে। পারচেজ রিটার্ন যাচ্ছে কস্ট শিটে, অ্যান্ড সেলস রিটার্ন যাচ্ছে ইনকাম স্টেটমেন্টে। খেয়াল রাখতে হবে কিন্তু। স্যার এবার বুঝতে পারছেন? জি স্যার। স্যার কখন বাম পাশে লিখবো আচ্ছা, কখন ডান আমরা পাশে ওখানে লিখবো এটা এটা বিয়োগ করে আসছি। দেন এখানে আপনার ইন্স্যুরেন্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট, আপনার যে ম্যানুফ্যাকচারিং আছে সেখানে যে ফ্যাক্টরিটা সেটার ইন্স্যুরেন্স, সো এটা ম্যানুফ্যাকচারিং কস্ট। ইউটিলিটিজ এর 40%, এখানে বলা আছে কি 40% ফ্যাক্টরি। ফ্যাক্টরি রিলেটেড সব কস্টই আপনার কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট। যেমন ধরেন ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি, মেইনটেনেন্স ফ্যাক্টরি, এই যে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, মেইনটেনেন্স ফ্যাক্টরি, দেন ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, ইউটিলিটিজের 40% ফ্যাক্টরি। এই যে ফ্যাক্টরি যেগুলো আছে এগুলো সবই আপনার জন্য কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। খেয়াল রাখতে হবে, ফ্যাক্টরি লেখা আছে দেখবেন, এগুলো সব ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যোগ করলে আমরা পাবো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্লাস ডিরেক্ট ম্যাটেরিয়ালস প্লাস ডিরেক্ট লেবার, সেখান থেকে আমরা যোগ করতেছি ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং 40,000 মাইনাস এন্ডিং 30,000। তাহলে আমরা পাচ্ছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তার সাথে আমরা যোগ করতেছি বিগিনিং ফিনিশ গুডস 35,000, বিয়োগ করতেছি এন্ডিং ফিনিশ গুডস 25,000। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড 13,21,000। এরপর আমরা যাচ্ছি ইনকাম স্টেটমেন্টে, যেখানে আমরা শুরুতে দিচ্ছি সেলস, এই যে 30 লাখ সেলস। সেলস থেকে আমরা মাইনাস করতেছি কি সেলস ডিসকাউন্ট এন্ড সেলস রিটার্নস। তাহলে আমরা পাচ্ছি কি নেট সেলস। এই যে এখানে আমরা পাচ্ছি নেট সেলস। নেট সেলস এর থেকে আগের মেথড থেকে যে কস্ট অফ গুডস সোল্ড সেটা আমরা বিয়োগ করতেছি। বিয়োগ করলে আমরা আলটিমেটলি পাচ্ছি কি গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আমরা যদি অপারেটিং এক্সপেন্স বিয়োগ করি তাহলে আমরা পাবো টোটাল নেট ইনকাম। অপারেটিং এক্সপেন্সে কি যাবে? যেগুলা ফ্যাক্টরি না, যেগুলা ফ্যাক্টরি না বাকি সবকিছুই, সকল ধরনের এক্সপেন্সই আপনার জন্যই কি, আপনার জন্য অপারেটিং এক্সপেন্স। যেমন কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স, দেন ডেপ্রিসিয়েশন অফ সেলস ইকুইপমেন্ট, এটা আপনার জন্য সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ। রেন্ট এক্সপেন্সের 60% আপনি দেখাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ, বাকি 40% সেলিং। ইউটিলাইজ 40% আমি আগের বার ফ্যাক্টরিতে দেখায় আসছি ম্যানুফ্যাকচারিং কস্ট হিসেবে, বাকি 60% আপনার জন্য কি অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং কস্ট। দেন আপনি কি করবেন, আপনার জন্য এখানে এই যে ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট সেটা, অর্থাৎ যা কিছু আছে এখন পর্যন্ত আমরা যা কিছু কনসিডার করি নাই, বাকি সবকিছু ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি, দেন আপনার সেলস কমিশনস, সবকিছু আপনার যাবে অপারেটিং এক্সপেন্সে। এই সবগুলো বিয়োগ করার পর আপনি যেটা পাবেন সেটা হলো আপনার জন্য নেট ইনকাম। এটা হলো ইনকাম স্টেটমেন্ট। স্টেটমেন্টে দুইটাই করতে হবে, দুইটাতেই 5 5 করে থাকবে। তবে শিওর থাকেন এই ম্যাথ যদি আপনারা কমপক্ষে 3 থেকে 5 বার না করেন দেন ফরম্যাট মাথায় আসবে না। একটা একটা করে দেখে আপনাকে বুঝতে হবে যে কোথায় কোন জিনিসটা যাচ্ছে। আমি এটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিব, এই যে এক্সেল শিট যেটা, এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। বাট স্টিল আপনারা এই ম্যাথটা দেখে দেখবেন, দেখে করবেন। করে যদি মনে হয় কোথাও কোনো সমস্যা আছে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমরা তো করে পরীক্ষার আগে আরো একদিন বসবো, ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস স্যার। অবশ্যই বলেন। স্যার আপনি যে শুরুতে বলছিলেন যে র মেটেরিয়ালস এ হচ্ছে যেহেতু আমরা বছরের শুরুটা হিসাব করতেছি, তো সেটা হচ্ছে আমার গত বছরের এন্ডিংটা হচ্ছে নিউ বছরের বিগিনিং হবে, তো আমরা ওটা 30,000 থেকে 90 কেন লিখলাম? আচ্ছা, আমরা কোন বছরে স্টেটমেন্ট করতেছি এর উপর ডিপেন্ড করে। আপনি যদি 23 সালে স্টেটমেন্ট করেন, ধরেন আপনি 23-এর স্টেটমেন্ট করতেছেন, তখন আপনার বিগিনিং হবে 30,000। আর যদি আপনি 22-এর স্টেটমেন্ট করেন তাহলে বিগিনিং হবে কি 90,000। জি স্যার। বুঝাইতে পারছি? এই কোশ্চেনে কি জি স্যার। ডিরেক্টলি বলা আছে যে কোন সালে স্টেটমেন্ট করতে হবে, না স্যার। কিংবা কোন বছরের ডেটা দেওয়া আছে এটা কি বলা আছে? স্যার ওই যে আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে 2022 সালের ডেটা দেওয়া।
এখানেও একটা ডাটা দাও, এখানে এই ডাটাগুলো কোন সালে, এটাকে আপনি দেখে বুঝতে পারতেছেন? না স্যার। না, বুঝতে পারতেছি না। তো আমরা যদি 23 সালের কাজ করতে যাই, ধরেন আমরা ধরে নিলাম এটা 23 সালের, 23 সাল যদি আমরা ধরি তাহলে 23 সালের বিগিনিং এইটা, কিন্তু 23 সালের এন্ডিং কি আমরা জানি? না স্যার, জানি না। তাহলে কি আমরা 23 সালের স্টেটমেন্ট করতে পারবো? না স্যার। তার মানে এটা 22-এর ডাটাই, 22-এর বিগিনিং ছিল এইটা, এন্ডিং ছিল এইটা। বুঝতে পারছি? জি স্যার। এখানে আসলে জি স্যার। কোশ্চেনে একটা জিনিস মেনশন করে দেওয়া উচিত ছিল যে ডিসেম্বর, ফর দ্য ইয়ার এন্ডেড December 31, কোন সালে এটা বলে দেওয়া উচিত ছিল, 2022 এখানে মিসিং গেছে। তবে আমরা বুঝতে পারতেছি এটা 22 সালের স্টেটমেন্ট, কারণ 23 সালের স্টেটমেন্ট করতে আমার 23 সালের এন্ডিং ডেটা লাগবে। 23 সালের এন্ডিং ডেটা এখানে দেয় নাই, 22-এর বিগিনিং আর এন্ডিং দিছে। So আমি চাইলেও 23-এর কাজ করতে পারবো না, কারণ আমি যদি না জানি যে শেষ পর্যন্ত আমার কাছে কয়টা আছে, তাহলে তো আমি ক্যালকুলেশন যতই করি না কেন কোনোভাবে আমার ক্যালকুলেশন তো মিলবে না, এন্ডিং এ এসে আমি আটকাই যাব যে কত আসবে এখানে। বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। স্যার ক্লাসে বলছিলেন যে স্যার কস্ট শিট অথবা শিডিউল অথবা আইডেন্টিফিকেশন একটা থাকতে পারে, আইডেন্টিফিকেশনটা কোনটা স্যার? রিভিউ প্রবলেম 1 যেটা আমরা ক্লাসে দেখছিলাম সেটা, ও ক্লাসে আচ্ছা যেটা করছিলাম ওইটা হলো রিভিউ প্রবলেম 1। আচ্ছা। শেয়ারিং বন্ধ হয়েছে? জি স্যার। কতজন জয়েন করছেন আপনারা? 52। আচ্ছা, এখন বিষয় হলো এখান থেকে এই জিনিসটাই থাকবে, আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যেটা বললাম যে কমপক্ষে 3 থেকে 5 বার যদি আপনারা না করেন তাহলে কিন্তু কোনোভাবেই মনে থাকবে না, এটা আমি একেবারে আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ স্যার ফরম্যাটটা পুরোপুরি ইম্পর্টেন্ট, এন্ড ফরম্যাট ভুলে গেলে তখন পুরো ম্যাথটাই উল্টাপাল্টা হবে। আপনারা আজকে কালকের ভিতরে যদি সম্ভব হয় একবার করবেন, অথবা সেটা সম্ভব না হলেও পরীক্ষার আগে কমপক্ষে 3 বার ম্যাথটা করবেন। সিমিলার ম্যাথই আসবে, ফরম্যাটটা মনে রাখা খুবই জরুরি। এগুলো সবই ফরম্যাটের উপর ডিপেন্ডেন্ট। কেউ একজন মনে হয় কিছু কোশ্চেন করতে যাচ্ছিলেন, বলেন। জি স্যার। স্যার আমাদের তো হচ্ছে গিয়ে কস্ট স্টেটমেন্টে দুইটা অ্যামাউন্ট থাকে। তো ফার্স্টের যে অ্যামাউন্টটা আছে ওইটাতে কি হচ্ছে গিয়ে বিগিনিং এর যে টাকাটা আছে ওইটা বসবে, আর সেকেন্ড যে অ্যামাউন্ট আছে ওইটাতে কি মানে হচ্ছে গিয়ে এন্ডিং যেটা আছে ওই এন্ডিং এর অ্যামাউন্ট বসবে এরকম? কোনটার কথা বলতেছেন, কস্ট শিটের কথা বলতেছেন? জি স্যার। হ্যাঁ, কস্ট শিটে প্রথমে বিগিনিংটা আসবে, জানুয়ারি 1-এরটা আসবে, তারপরে আপনি অ্যাডিশন বা পারচেজ যোগ করবেন, তারপরে মাইনাস করবেন December 31-এরটা অর্থাৎ এন্ডিং। স্যার ওই এটা তো আমি যে বুঝতে পারছি, বললাম এখানে দুইটা মাঝখানে যে গত বছরের টাকার দুইটা এন্ডিংটা কি কলাম বছরের আছে। beginning? হ্যাঁ, হ্যাঁ। স্যার এখানে তো টাকার দুইটা কলাম আছে। এখন আমরা বুঝবো কিভাবে মানে টাকাটা কোন ঘরে বসাবো, ফার্স্টের কলামটাতে নাকি সেকেন্ডের কলামটাতে, ওইটা বলতে চাচ্ছিলাম। ফার্স্ট কলামের কথা জিজ্ঞেস করতেছেন, কলামটা অ্যাকচুয়ালি আপনি চাইলে এক কলামে যদি সব ক্যালকুলেশন করতে পারেন তাহলে ওকে, সমস্যা নেই। কিন্তু এক কলামে সব ক্যালকুলেশন করতে গেলে আমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয় যে আসলে কোনগুলা আমরা ডিরেক্ট বসাই দিচ্ছি, কোনগুলা ক্যালকুলেশন করে নিয়ে আসছি। এই জন্য বেটার হয় আপনি যে ফাইনাল নাম্বারটা, অর্থাৎ র ম্যাটেরিয়ালস এর ফাইনাল ক্যালকুলেশনের পরে যেটা আসতেছে সেটা, ডিরেক্ট লেবার ফাইনাল ক্যালকুলেশনের পরে যেটা আসতেছে সেটা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফাইনাল ক্যালকুলেশন করে তারপরে যেটা আসতেছে, এই তিনটা যদি আপনি বসান তাহলে সব থেকে ভালো হয়। তাহলে আপনারও বুঝতে সুবিধা যে এই তিনটা আমার একসাথে আছে, তো এই তিনটা যোগ করে আমি পাবো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তার থেকে আমি ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং যোগ করব, এন্ডিং মাইনাস করব, এন্ড ফিনিশ গুডস বিগিনিং যোগ করব, এন্ডিং মাইনাস করব। আপনি চাইলে 3 কলামেও যোগ বিয়োগ করে লিখতে পারেন, 1 কলামেও লিখতে পারেন, 4 কলামে লিখতে পারেন, এটা যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং না, অ্যাজ লং এজ আপনার অ্যান্সার ঠিক আছে কোনো সমস্যা নাই। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আলাদা রুলস আছে, এক্ষেত্রে আপনি আপনার মতো কলাম ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা না। ওকে স্যার। আপনার ম্যাথের অ্যান্সার ঠিক আছে কিনা এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে? আর কার কোনো কোশ্চেন আছে? স্যার চ্যাপ্টার 6-এ একটু প্রবলেম ছিল, আপনি বলছিলেন অনলাইনে দেখাই দিবেন। আচ্ছা, চ্যাপ্টার 6 না আর কারো প্রবলেম আছে? জি স্যার।
এই ক্লাসটা মিস করছিলাম তো এই জন্য স্যার একটু প্রবলেম। আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে চ্যাপ্টার 6 এর যারা প্রবলেম আছে তারা শুধু থাকবেন, বাকিরা লিভ নিতে পারেন। ওকে? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, যাদের সমস্যা আছে চ্যাপ্টার 6 নিয়ে তারা থাকবেন। 003, ইয়েস স্যার 008, 003 003 স্যার আছেন? ইয়েস স্যার 008, 008, 040, স্যার 040 ইমার্জেন্সি কারণে বাড়ি যেতে এসেছে জন্য ক্লাসে জয়েন দিতে পারে নাই। আচ্ছা আমাকে একটা মেইল দিতে পারেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। 063, 065, ইয়েস স্যার 072, ইয়েস স্যার 088, ইয়েস স্যার 091, 092, প্রেজেন্ট স্যার 105, প্রেজেন্ট স্যার 121, যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাচ্ছে তারা চাইলে লিভ নিতে পারেন যদি চ্যাপ্টার 6 এ প্রবলেম না থাকে। 160, প্রেজেন্ট স্যার। 190, 191, প্রেজেন্ট স্যার 214, ইয়েস স্যার 231, এই স্যার 265, Yes, sir. 272, ইয়েস স্যার 273, 294, 295, 298, ইয়েস স্যার 316, প্রেজেন্ট স্যার 318, ইয়েস স্যার 319, ইয়েস স্যার 467, Present, sir. 485, ইয়েস স্যার 497, 498, 506, 525, প্রেজেন্ট স্যার 538, 562, 567, প্রেজেন্ট স্যার 601, 606, Present, sir. 647, 601 স্যার, স্যার 601 স্যার, হ্যাঁ 601, হ্যাঁ 647, ইয়েস স্যার 666, ইয়েস স্যার 667, 671, 687, প্রেজেন্ট স্যার 725, 748, প্রেজেন্ট স্যার 754, 763, ইয়েস স্যার 817, ইয়েস স্যার 829, প্রেজেন্ট স্যার 836, 902, ইয়েস স্যার স্যার 902 জি। যাদের অ্যাটেন্ডেন্স না হয়ে গেছে তারা চাইলে সমস্যা না থাকলে চ্যাপ্টার 6 এ সমস্যা না থাকলে লিভ নিতে পারেন, সমস্যা নাই। 1208, ইয়েস স্যার 1422, 007, 010, 025, 077। আচ্ছা, সেকশন ডি এর আপনারা এক এক আইডি বলেন, কে কে আসছেন? বেটার ভাই 7 প্রেজেন্ট কত? 277, স্যার 077 ওকে দেন স্যার 249 সবাই একসাথে বলতেছেন। আচ্ছা সমস্যা নেই, আমি কল করতেছি। 087, 159,
স্যার 159 এর হচ্ছে মাইক্রোফোনের প্রবলেম স্যার, ওকে মেসেজ দিছে। ওকে, 185, 193, 211, ইয়েস স্যার। 249, Yes, sir. 299, 393, Yes, sir. 409, 415, 437, 468, 483, Present, sir. 515, 526, 552, 625, Yes, sir. 65, 64, 65, Present, sir. 641, 682, 698. Sir, 641 আছে স্যার, এখানে মেসেজ দিছে স্যার, মাইক কাজ করতেছে না। Okay. Okay, 641 দেওয়া হয়েছে, 682 present. না স্যার 698। আচ্ছা, 698, 716, Yes, sir. 723, স্যার 744. 682 মেসেজ দিছে, 682 আছে। হ্যাঁ, ওকে দেওয়া হয়েছে। 744, 755, Present, sir. 785, Yes, sir. 785, Yes, sir. 797, Yes, sir. 797. 841, 860, Yes, sir. 871, Yes, sir. 877, Yes, sir. 884, Present, sir. 885, Yes, sir. 896, Present, sir. 898, Yes, sir. 903, Present, sir. 906, Yes, sir. 908, Present, sir. 909, Present, sir. 910, Yes, sir. 915, 917, Sir, 915 present. 917, 921. ওকে, এখন বলেন চ্যাপ্টার 6 এ কি সমস্যা? স্যার স্যার ক্লাসটা কি আমার একটা সমস্যা ছিল স্যার। একে একে স্যার বলেন আমি সবাই। প্রেজেন্টেশনটা স্যার দিতে পারি নাই সেদিন, ওই যে আপনাকে যে বললাম আপনি বলছিলেন। মনে আছে আমার। আপনি আজকে সবাই লিভ নেওয়ার পরে থাকবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা? জি স্যার। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে স্যার। দেন চ্যাপ্টার 6 এ কার সমস্যা বলেন, কি সমস্যা? স্যার চ্যাপ্টার 6 এর ক্লাসটা করা হয় নাই, সো একটু বেসিক ধারণা দিলে ভালো হতো। চ্যাপ্টার 6 এর থেকে শুধু ম্যাথ আসবে, থিওরি আসার পসিবিলিটি খুবই কম। ম্যাথ আসবে বলতে একটু কনফার্ম করবেন আমার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। যেমন স্যার মাত্র যে কোশ্চেনটা থেকে ইয়া করলেন, যে কস্টশিটটা করলেন স্যার, ওখানে একটা কোশ্চেন ছিল 4 নাম্বারের। এটাই দেখাচ্ছি, দেখেন তো স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। জি স্যার, হয়েছে, শেয়ার হয়েছে। এরকম একটা ম্যাথ আসবে যেখানে আপনাকে বলা হবে বের করতে ব্রেক ইভেন পয়েন্ট, বের করতে বলা হবে ইউনিটস এন্ড সেলসে, মানে সেলস বলতে সেলস ডলারে, অর্থাৎ ইউনিট অনুসারে কত ইউনিট সেল করলে আপনি ব্রেক ইভেনে পৌঁছাতে পারবেন, এন্ড কত ডলার কিংবা কত টাকা সেল করলে আপনি ব্রেক ইভেনে পৌঁছাইতে পারবেন। দেন আপনাকে বলা হবে টার্গেট প্রফিট বের করতে। টার্গেট প্রফিটের ক্ষেত্রে বলা থাকবে তিনটার ক্ষেত্রেই সূত্র বসাইতে হবে, দেন ভ্যালুগুলো বসাইতে হবে। সূত্র কি? ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এর দেখবেন আলাদা সূত্র আছে, ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস এর আলাদা সূত্র আছে, টার্গেট প্রফিটের আলাদা সূত্র আছে, সেই অনুসারে আপনাকে বসাইতে হবে।
একইভাবে পরবর্তী পার্টে কোশ্চেন আছে যে উইথাউট রেজর্টিং টু কম্পিটিশন কনস্ট্রাক্ট দ্য কন্ট্রিবিউশন মার্জিন এন্ড ব্রেক ইভেন পয়েন্ট। এখানে কি করতে হবে, আপনি আগের বার যে ব্রেক ইভেন পয়েন্ট বের করলেন, ফর এক্সাম্পল সে আপনি আগের বার ব্রেক ইভেন পয়েন্ট বের করছেন ইউনিটসে 30,000 ইউনিট। তো আপনাকে তখন দেখবেন ভিতরে একটা গ্রাফ আছে, যে গ্রাফটা আমরা আগের ক্লাসে দেখতেছিলাম, যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এস প্লাস সি। আপনি নিজের অনুমানে এরকম একটা গ্রাফ আঁকবেন, আঁকার পরে জাস্ট পয়েন্টগুলো দেখাই দিবেন যে ব্রেক ইভেন পয়েন্টে এখানে এত ইউনিটে এসে ব্রেক ইভেনটা হচ্ছে। এন্ড দেন লাস্টলি আবার সূত্রের কাজ, আইডেন্টিফাইং দ্য ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। অপারেটিং লেভারেজের সূত্র আছে, এন্ড অপারেটিং লেভারেজ যদি আসে 2, দেন আপনি বলবেন যে যেহেতু অপারেটিং লেভারেজ 2, এর এর মানে পরবর্তী বছর যদি সেলস 20% ইনক্রিজ করে, দেন 2 ইন্টু 20 বা 40% নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ করবে। আমরা যদি ম্যাথটা করি, দেন আমরা যেটা করতে হবে সেটা হলো, প্রথম আমাদের রিকোয়ারমেন্ট সিলেক্ট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। যদি আমরা ইউনিটে বের করতে চাই, ব্রেক ইভেন পয়েন্ট যদি আমরা ইউনিটে বের করতে চাই, তাহলে আমাদের এখানে সূত্র কি? সূত্র আসে এখানে আমাদের যে, দেখেন, ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস ইকুয়ালস টু ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ 5,50,000 ডিভাইডেড বাই 20 কত আসে? 27,500। এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। সূত্র হলো ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। দেন ব্রেক ইভেন পয়েন্ট সেলস। ব্রেক ইভেন পয়েন্টের সেলস এর সূত্র হলো, আপনি চাইলে সূত্র বইয়ে যেটা দেওয়া আছে সেটাতেও করতে পারেন। সেটা হলো কি, যখন ইউনিটস আমি বের করবো সূত্র ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন, যখন সেলস এ বের করব তখন সূত্র হলো ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এগেইন বই দেওয়া আছে, break even point in sales equals to fixed expense divided by contribution margin ratio. Contribution margin ratio আমরা কেমনে বের করি? contribution margin divided by sales, that is 20 divided by 50, অর্থাৎ কত আসে এখানে? 0.4। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন 0.4 যদি হয়, ব্রেক ইভেন পয়েন্ট সেলসে আসবে ফিক্সড এক্সপেন্স 5,50,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, দ্যাট ইজ 0.4, যেটা আসে সেটা ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস। ওকে, এটা হলো আমাদের স্যার ব্রেক ইভেন পয়েন্ট। সিএম রেশিওটা স্যার সেম প্রফিট রেশিও ডিভাইড হলো বাই সেলস এর কন্ট্রিবিউশন ক্ষেত্রে মার্জিন ডিভাইডেড বাই সেলস, 20 ডিভাইডেড বাই 50, মানে 0.4। বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, দেন বের করতে বলছে স্যার টার্গেট প্রফিট। হ্যাঁ স্যার স্যার। পরীক্ষায় কি মানে চিত্রটা আঁকায় দেখাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছে, উইদাউট রেজর্টিং টু কম্পিটিশন কনস্ট্রাক্ট দ্য কন্ট্রিবিউশন মার্জিন এন্ড ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ গ্রাফটা একে দেখাই দিতে হবে। গ্রাফ দেখবেন বইয়ের ভিতরে দেওয়া আছে, সেম টাইপের একটা গ্রাফ। ফিক্সড এক্সপেন্সটা প্যারালাল যাবে এক্স অ্যাক্সিস এর সাথে, এন্ড ভ্যারিয়েবলটা আপনার স্লোপ আকারে যাবে। আচ্ছা, দেন হাউ মেনি ইউনিটস হ্যাভ টু বি সোল্ড টু আর্ন এ মিনিমাম টার্গেট প্রফিট অফ 60,000। টার্গেট প্রফিটের সূত্র দেখবেন দেওয়া আছে, একই সূত্র। কি করতে হয়? জাস্ট ফিক্সড এক্সপেন্সের সাথে আমাকে টার্গেট প্রফিটের অ্যামাউন্টটা যোগ করতে হয়। আগেবার আমি ডিরেক্ট 5,50,000 এর সাথে ভাগ করে ফেলতেছিলাম, এখন আমাকে কি করতে হবে? 5,50,000 এর সাথে টার্গেট প্রফিট যে অ্যামাউন্টটা 60,000, এটা যোগ করতে হবে, করে ডিভাইড করতে হবে 20 দিয়ে। দেখেন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস আমি বের করছিলাম কি, ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, ডিরেক্টলি আমরা ভাগ করে দিচ্ছিলাম যে ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমি ফিক্সড এক্সপেন্সের সাথে টার্গেট প্রফিটটা যোগ করব, কত? 60,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন 20। তাহলে আমার টার্গেট প্রফিট এই যে 60,000 টাকা টার্গেট প্রফিট আর্ন করতে হলে আমাকে সেল করতে হবে 30,500 ইউনিটস। খেয়াল রাখতে হবে, প্রথমটার অ্যান্সার ইউনিটসে, সেকেন্ডটার অ্যান্সার টাকাতে। সেকেন্ডের অ্যান্সার কিন্তু টাকাতে, এটা কিন্তু টাকা। থার্ডটার অ্যান্সার হলো ইউনিটে। ফোর্থে যে বলছে কি গ্রাফটা আঁকতে, গ্রাফটা আমি ক্লাসে দেখাইছিলাম, বইয়ের ভিতরে দেখবেন আছে। তারপর বলছে কি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কত। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের সূত্র কি, কার মনে আছে? ক্লাসে কি কেউ নাই নাকি?
স্যার মনে আর নাই এখানে আর। আর এখানে যারা আছে এদের মনে হয় প্রবলেম সবারই, এই জন্যই থেকে গেছে। অ্যাকচুয়ালি কেউই পড়ে নাই, কারণ সূত্রটা আসলে বোঝার কিছু না, সূত্র হলো মুখস্থ করার ব্যাপার। স্যার এগেন, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই প্রফিট স্যার, টোটাল প্রফিটটা। কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই প্রফিট, শিওর আপনি? স্যার রেশিও হবে স্যার, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ডিভাইডেড বাই। যেটাই হোক, সবাই সূত্রগুলো ভালোভাবে দেখবেন। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বের করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব, করার পরে এখানে কিন্তু কোনো আসবে না, এখানে কিন্তু কোনো ইউনিটস আসবে না, টাকাও আসবে না অ্যান্সারে। এখানে আপনাকে কি আসবে, জাস্ট একটা নাম্বার 3.2, 2.5 অথবা 2, 4, 8 এভাবে আসবে। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের কোনো একক নাই। দেন যেটা আসবে সেটাকে আপনি যদি এই 20% কিংবা 30% সেটার সাথে গুণ করেন, সাপোজ আপনার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ আসছে 2, দেন আপনি বলবেন যে যেহেতু ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ 2, সেহেতু ইফ ইন দ্য নেক্সট ইয়ার সেলস ইনক্রিজ বাই 20%, দেন এক্সপেক্টেড পার্সেন্টেজ ইনক্রিজ ইন নেট অপারেটিং ইনকাম ইজ 2 into 20%। যদি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ আসে 3, দেন 3 into 20%। যদি 4 আসে, দেন 4 into 20%। সূত্র যেগুলো বললাম সবগুলা সূত্র আপনাদের বইয়ে দেওয়া আছে, সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এন্ড এখানে ভ্যালু সব দেওয়াই থাকবে, আপনি জাস্ট ভ্যালু ইনপুট করবেন, করে বসাই দিবেন, অ্যান্সার যেটা আসে। স্যার লেভারেজের দেখবেন সূত্রটা কি বললেন স্যার, লেভারেজের? লেভারেজ সূত্র বইয়ে দেওয়া আছে, সূত্র বইয়ে যেভাবে দেওয়া আছে ওইটাই মুখস্থ করবেন, ওইটাই লিখবেন, তাহলে ভুল হবে না। স্যার এটা কি হচ্ছে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ ওই সূত্রটাই? মার্জিন অফ সেফটির সূত্র ডিফারেন্ট। মার্জিন অফ সেফটির সূত্র হলো অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। চ্যাপ্টার 6 এ টোটাল সূত্র আছে দেখবেন অ্যারাউন্ড 12টা, 10 থেকে 12টা। সূত্রগুলো মাথায় রাখতে হবে। 10 থেকে 12টা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই, সব সূত্র একই রকম। যেমন ধরেন ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এর সূত্র হলো কি, ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস এর সূত্র কি, ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। টার্গেট প্রফিটের সূত্র, ফিক্সড এক্সপেন্সের সাথে জাস্ট যোগ হবে টার্গেট প্রফিট, ফিক্সড এক্সপেন্স প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। এইভাবে আর কি। সেটা থেকে ভয় পাওয়ার এত কিছু নাই, খুবই ছোট ছোট সূত্র, ইকুয়েশন মাথায় রাখতে হবে একটু, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে। এন্ড এরপরেও আপনাদের আমি রিকমেন্ড করব যে আপনারা একটু নিজেরা করার চেষ্টা করবেন। দেখবেন অ্যান্সার দেওয়া আছে রিভিউ প্রবলেম 2। রিভিউ প্রবলেম 2 টা নিজেরা একটু করার চেষ্টা করবেন, করতে গিয়ে নিজে আগে চেষ্টা করবেন, করে তারপরে যদি না পারেন কিংবা সমস্যা হয় আমাকে মেসেজ দিন, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আমি তাহলে এটা আপনাদেরকে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? হয়ে গেল। স্যার না থিওরি স্যার। থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে? থিওরি থেকে কোশ্চেন আপনাদের সাধারণত সহজ কোশ্চেন আসে না, এই কথা আমি বারবারই বলছি যে সাধারণত আপনাদের ওই ডিরেক্ট মুখস্থ টাইপের কোনো কোশ্চেন আসে না। আপনাদের এরকম টাইপের কোশ্চেন আসবে যে যখন আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কস্ট নির্ধারণ করতেছি, তখন কোন কোন কস্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন কস্ট আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ। আমি যখন পণ্য কিনতেছি কিংবা পণ্যের মূল্য নির্ধারণ করতেছি, তখন কোন কোন কস্ট আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কিংবা যখন আমি কোন একটা পণ্যের দাম নির্ধারণ করতেছি, তখন ফিক্সড কস্ট এন্ড ভ্যারিয়েবল কস্টের গুরুত্ব কি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এন্ড এর সাথে অপরচুনিটি কস্টের কি সম্পর্ক, এই টাইপের কোশ্চেন আসবে। সবগুলাই কনসেপ্ট চলে আসবে, কিন্তু যেটা আমি বলছি যে আপনারা গ্লসারি পড়লে অ্যাটলিস্ট মুখস্থ যে ডেফিনেশন সেটা লিখতে পারলেও অন্তত হাফ মার্কস K1 এর পার্টটা ফুলফিল হবে। অ্যান্সার আপনাকে কিভাবে করতে হবে, যে আমাদের জন্য ফিক্সড এন্ড ভ্যারিয়েবল কস্ট দুইটাই গুরুত্বপূর্ণ, বাট আমরা যে ক্লাসে জানছিলাম যে আমরা মেইনলি ফোকাস করি কিসের উপরে, ভ্যারিয়েবল কস্টের উপরে। কিসের জন্য, কারণ ফিক্সড কস্টটা আমরা চাইলেও খুব বেশি কমাইতে পারি না উইথিন দ্য রিলেভেন্ট রেঞ্জ। তো আমরা ভ্যারিয়েবল কস্টটা দেখার চেষ্টা করি, এন্ড আমরা জানি ভ্যারিয়েবল কস্ট যত বেশি প্রোডাকশন করা হয় টোটালে তত বেশি ভ্যারি করে। সো তখন আমরা ভ্যারিয়েবল কস্টের উপরে বেশি ফোকাস করি, বিকজ ফিক্সড কস্ট আমাকে অবশ্যই ইনকার করতে হবে। এন্ড এদের সাথে অপরচুনিটি কস্টের কোনো সম্পর্কই নাই। অপরচুনিটি কস্টের সম্পর্ক ডিরেক্টলি কেন নাই, কারণ অপরচুনিটি কস্টটা জাস্ট আমার একটা কনসেপ্ট যে আমি একটা অল্টারনেটিভ ছেড়ে দিচ্ছি, যেটা উৎপাদন করতে পারলে যে আমি প্রফিটটা পাইতাম সেটা এখন আর আর্ন করতে পারতেছি না। কিংবা এর সাথে সাঙ্ক কস্টের কি সম্পর্ক, সাঙ্ক কস্ট হলো এমন এক ধরনের কস্ট যে কস্ট আমি ইনকার করে ফেলছি এবং এখন এটা চাইলেও আমি চেঞ্জ করতে পারতেছি না, রিকভার করতে পারতেছি না। এর সাথে ম্যানুফ্যাকচারিং এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এর সাথে আমাদের
অপটিমাল ডিসিশন মেকিং কিংবা অ্যাকচুয়ালি ডিসিশন কোন ডিসিশন আমাকে বেনিফিট দেবে কোন ডিসিশন বেনিফিট দিবে না সেটা আসে। কোন অ্যান্সারই কারেক্ট রং না, কোন অ্যান্সারই পুরোপুরি কারেক্ট না, কিন্তু আপনি যদি ডেফিনেশনটা লিখে একটু 2-3 লাইন লেখেন তাহলে কিছু মার্কস অন্তত পক্ষে দেওয়া যাবে। ঠিক আছে, 6 মার্কের থিওরি থাকবে 6 মার্কসের। ওকে স্যার। ওকে, আর যেটা বললাম জার্নালের যদি লেজার তো আসবে কারো তাই না? স্টিল কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। হ্যাঁ বলেন স্যার। জার্নাল আর লেজার তো আসবে তাই না? জি, জার্নাল লেজার আসবে 4 মার্ক অথবা 5 মার্কের, ঠিক আছে স্যার 4 অথবা 5। স্যার স্যার ক্লোজিং দ্য বুক থেকে যদি একটু ডেবিট আর ক্রেডিট একটু বুঝিয়ে দিতেন। ক্লোজিং দ্য বুকস আপনাদের আসবে না। ওকে স্যার। আপনি ক্লাসে ছিলেন না? স্যার আমার একটা ক্লাস ক্লাসে মিস বলতে গেছিল। আচ্ছা, ক্লোজিং দ্য বুকস আপনাদের সিলেবাসে নাই, আপনাদের শুধু ওয়ার্কশিট 10 মার্কসের।